সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন গণভোট নিয়ে ৯/৬ না করতে। সরকার দলীয় জোট হয়েই সরকারকে কেন হুঁশিয়ারি দিয়েছিলেন? জুলাই নিয়ে তো আমি আমার বাপকেও ছাড়বো না। দেশটা তো আমার, দেশটা তো আপনার। তাহলে সরকারের রোডম্যাপটা কি? সরকার এই শিক্ষা খাত নিয়ে কী ভাবছে, সরকার কৃষি খাত নিয়ে কী ভাবছে, সরকার জুলাই নিয়ে কী ভাবছে, এই জিনিসটা তো জনগণের কাছে ক্লিয়ার হতে হবে। জুলাই সনদ, গণভোট বা যে অধ্যাদেশগুলো ছিল, এই জিনিসগুলো নিয়ে এত বেশি বাড়াবাড়ি বা বাকবিতণ্ডা না করে এগুলা তারা ক্লিয়ার করুক, তাদের অবস্থান ক্লিয়ার করুক, মানুষ এগুলো জানুক। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, এখন উনি যদি বলে আমি তো করতে পারি না কিছু, বইয়ের বিষয়ে আমাকে চাপ দিচ্ছে বা অমুক চাপ দিচ্ছে, অমুক চাপ দিচ্ছে, এগুলো তো জনগণ নিবে না। এই সরকার আসছে ছাত্রদের রক্তের উপর দিয়ে, ছাত্রদের রক্তের মসনদে তারা বসেছিল। আশা করেছিলাম হয়তো তারা আর যা করুক আর না করুক, আমার ব্যক্তিগত হোপ ছিল যে তারা এডুকেশন সিস্টেম নিয়ে তারা কাজ করবে, কিন্তু তারাও কোনো কাজ করেনি। আপনি কিন্তু আমাদের পডকাস্টে বসে বেশ কড়াভাবে গণ অধিকার পরিষদের সমালোচনা করছেন। নেতা যা বলে তাই যদি আপনি বলেন, নেতা যদি বলে যে আজকে দিনের বেলা আকাশে চাঁদ উঠছে, আপনি যদি বলেন যে হ্যাঁ চাঁদ উঠছে, নেতা বলছে, তাহলে এইটাকে আপনি একদম লেজুর ভিত্তি বলতে পারবেন। যখন আপনাদেরকে বিকাশ নূরের ছেলেপেলে বা বিকাশ নূরের পোলাপান বলা হয়, তখন ওই বিষয়টাকে আপনারা কিভাবে নেন বা কেমন লাগে এগুলো শুনতে? কেউ বললে খুব ভালোভাবেই নেই, এবং আমি বিকাশ নাম্বারও দিয়ে দিই সাথে সাথে। ছাত্র অধিকার পরিষদ আসলে লেজুর ভিত্তিক কোনো সংগঠন না। আমরা তুলনামূলক অন্যদের থেকে কম লেজুর ভিত্তি করি। একটা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে আপনার কিছু খরচ দরকার হয়, তো এইটাকে একটু ডিসক্লোজ করা যায়? টিএসসিতে খাওয়া দাওয়া করি, আমার একবেলা 500-600 টাকার মতো হয়ে যায়। এখন অন্য ছাত্র সংগঠন তারা হয়তো অন্য জায়গায় বসে, পাশে স্টার আছে, সেখানেও বসতে পারে, তাহলে সেখানে আবার দেখা যাচ্ছে 500 পরিবর্তে 5000 লাগে। আমার একটু কষ্ট হয়, তবে আমি এটা মেনটেন করি। এই জন্যই করি যে ধরেন আজকে যদি আমি এটা না করি তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফান্ডের জন্য আমাকে অবৈধ অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। যকসু নির্বাচন তো হলো, এখন বিশ্ববিদ্যালয়ের চিত্রটা আসলে কেমন? যকসুর আগে এবং পরে দুইটার পার্থক্য করলে? তারা ইনভিজিবল কোনো কিছু অলরেডি করেছে কিনা আই ডোন্ট নো, করতে পারে, বাট ভিজিবল সেগুলোতে তেমন কোনো পরিবর্তন যকসুর মাধ্যমে হয়নি। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান লিউয়ের সাথে আপনার ছবি আমরা দেখতে পেয়েছি এবং তার জন্মদিনে উইশ করছেন, এরকম কিছু বিষয় আমরা দেখতে পেয়েছিলাম। তো এইটা নিয়ে আপনি কি বলবেন? ছাত্রলীগের সাথে আপনার কোনো সম্পৃক্ততা বা কোনো যোগাযোগ ছিল কিনা? এটা আমি ওইভাবে মনে করতে পারছি না। বিষয়টা এরকম ছিল না যে আমি হয়তো গুপ্ত ছিলাম। সংসদে বিল উত্থাপন করতে গিয়ে রিডিং পড়তে পারছেন না নুরুল হক নূর, এরকম সংবাদ আমরা দেখেছি এবং সংসদে অধিবেশনে এরকমটি আমরা দেখতে পেয়েছি। তো এইটা কি আসলে নুরুল হক নূরের অযোগ্যতাকে নির্দেশ করে কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো ক্যাম্পাস পালসের নতুন একটি পর্বে। আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ছাত্র দল ও ছাত্র অধিকার পরিষদ সম্মিলিত প্যানেলের সাবেক ভিপি প্রার্থী AKM রাকিব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আপনার রাজনৈতিক পথ চলাটা শুরু হয় কবে এবং কিভাবে? ধন্যবাদ আপনাকে। এই প্রোগ্রামটা যারা দেখবেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দেখেন, আমার রাজনৈতিক পথ চলা শুরু হয় ইউনিভার্সিটি লাইফ থেকে। তবে আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করি তখন থেকেই ডিটারমাইন্ড ছিলাম যে আমি রাজনীতি করব, কারণ আমার বাবা রাজনীতি করতেন, এখন করছেন না। তো ইউনিভার্সিটি লাইফে যখন আমি আসি তখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং ওইখান থেকেই আমার রাজনৈতিক পথ চলা শুরু। রাজনীতিতে আসার ক্ষেত্রে কোন বিষয়টি আপনাকে অনুপ্রাণিত করেছিল সবচেয়ে বেশি? আপনার বাবা রাজনীতিতে ছিলেন, সেই বিষয়টি কিনা? আমি যেটা দেখেছি যে আসলে বাংলাদেশের যে রাজনীতি চলছে, তথাকথিত যে রাজনীতি চলছে, সেই রাজনীতিতে আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আর যদি দেখেন দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে এন্ড অফ দ্য ডে আমরা সবাই সাফারার, এবং যুগের পর যুগ আমাদের কিন্তু ওই যে আধিপত্যবাদের যে কথাটা আমরা বলি, সেই আধিপত্যবাদকে আমাদের মেনে চলতে হবে। তো এই জিনিসটাই যে আসলে দেশকে এগিয়ে নিতে হবে, দেশের নতুন একটা ধারার রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত করতে হবে, সেই চিন্তাধারা থেকেই আসলে রাজনীতি করছি। এত রাজনৈতিক দল, এত ছাত্র সংগঠন থাকতেও ছাত্র অধিকার পরিষদের সাথে কেন যুক্ত আছেন? ছাত্র অধিকার পরিষদের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? দেখেন, বাংলাদেশে যেই এক্সিস্টিং যেই রাজনৈতিক দলগুলো, আমি যদি 2018 সালের কথা বলি, যখন থেকে আমি আসলে রাজনীতি করব বা শুরু করছি, তো আমি সবসময় খুঁজতাম যে আসলে
এই দুই দলের বাহিরে অথবা এই ধারার রাজনীতির বাহিরে নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হয় কি না। ইভেন আমার এরকমটাও চিন্তা ছিল যে আমি নিজেই একটা দল আমি দাঁড় করাবো, এগুলোর এই গতানুগতিক যে রাজনীতির বাইরে গিয়ে আমি নিজে একটা দল দাঁড় করাবো। তো পরবর্তীতে আমি কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং দেখা যাচ্ছে যে ওই আন্দোলনে সক্রিয় ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তারপর এখন যারা গণ অধিকার পরিষদে আছে, ছাত্র অধিকার পরিষদে অনেকে আছে, তাদের সাথে পথ চলা এবং দেখলাম যে না, একটা আমি যেই চিন্তাধারাটা করছি, আমি যেইভাবে ভাবছি দেশকে নিয়ে, তারাও সেমভাবে ভাবছে। এই জন্যই আসলে তাদের সাথে পথ চলা। গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ তো একাধিকবার ভাঙা গড়ার মুখোমুখি হয়েছে। আমরা দেখেছি নাহিদ আসিফরা সেখানে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসে নতুন একটি দল গঠন করেছেন। এবং আমরা নির্বাচনের আগেও দেখেছি যে গণ অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বের হয়ে গেছেন বা তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো এই যে এতবার ভাঙা গড়া হচ্ছে, আমরা কি বলতে পারি যে গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদ আসলে তাদের কর্মীদের ধরে রাখতে বা সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছে? আচ্ছা, আপনি ধরে রাখতে পারছে না এটা বলতে পারেন, কিন্তু যে মূল্যায়নটা করছে না এটা আসলে একমত না। আমাদের দেখেন, আমাদের রাজনীতিটা শুরু থেকে যেটা ছিল সেটা হলো যে আমরা শিক্ষার্থীদের কথা বলতাম, আমরা মানুষের কথা বলতাম, জনমানুষের তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতাম। তো সেই জায়গা থেকে আমরা সবাই যারা সমমনা আছি তারাই রাজনীতিটা শুরু করি। কিন্তু এখানে একটা বড় সমস্যা যেটা দেখেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা রাজনৈতিক দলের যেই ব্যাকবোন সেটা হলো একটা অর্থ। আপনি অর্থ ছাড়া এই দেশে আসলে রাজনীতিকে প্রতিষ্ঠা করা আপনার পক্ষে খুবই টাফ। তো যারা চলে গেছে, চলে যাওয়াটাকেও আমি অন্যভাবে দেখছি না। রাজনীতিতে দেখেন, আপনি বড় বড় দলের কথা যদি আপনি চিন্তা করেন, বিএনপির কথা যদি বলি আমরা, এই যে মির্জা ফখরুল সাহেবের কথা যদি বলি, আপনি জানেন ওনার পাস্ট ব্যাকগ্রাউন্ড কী ছিল। তো এরকম অনেকেই আছে, আমাদের জামাতের আমিরের কথাও যদি আমরা বলি তাও ব্যাকগ্রাউন্ড আছে। তো রাজনীতিতে শিফট করাটা এটাকে ভিন্নভাবে দেখা যায় না। তবে গণ অধিকার পরিষদ কেন ধরতে পারছে না, বা গণ অধিকার পরিষদ যাদের নিয়ে শুরু করেছে সেম মেন্টালিটি হওয়া সত্ত্বেও তাদেরকে কেন ধরে রাখতে পারছে না, এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে মেনলি। সেটা হলো যে একটা, যে আমাদের আসলে ওই কর্মীদের বা আমরা যারা রাজনীতি করি বা আমার আন্ডারে যারা রাজনীতি করে তাদেরকে তাদের যে প্রপার যে চাহিদাটা, সেই চাহিদাটা আমি পূরণ করতে পারছি না, এক। আর দ্বিতীয়ত কথা হলো সেটা হলো তাদেরও অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের যুগের সাথে আশা আকাঙ্ক্ষা বা যুগের সাথে একটা যে চাওয়া পাওয়া থাকে, সেটা হয়তো সেই কারণে তারা অন্যদিকে মুভ করতে পারে। তো গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদ এখন পর্যন্ত যে জায়গাটা আছে, অনেকেই আবার আসছে, শুধু চলে গেছে বা ভেঙেছে এটা মেনশন করি, পাশাপাশি অনেকে আবার আসছেও কিন্তু ইউনিটগুলোতে, মেইন দলে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা খুবই স্বাভাবিক এবং সামনের দিকেও গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ বিগত দিনের মতো করেই রাজনীতি করবে, মানুষের কথা বলবে। ধন্যবাদ আপনাকে। এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা দেখেছি যে নির্বাচনের আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং তাকে পরবর্তীতে বহিষ্কার আদেশ দেয় দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান। পরবর্তীতে সেই দপ্তর সম্পাদককে আবার বহিষ্কার আদেশ দেয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসানুল মামুন। তো এই যে বহিষ্কার খেলা আমরা বলতে পারি, বা অনেকে বলছে, দর্শকদের মধ্যে অনেকে বলছে, দর্শকদের ভাষায় যদি বলতে চাই যে বহিষ্কার খেলাটা আসলে গণ অধিকার পরিষদে কেন চলছে, বা এটা কি গণ অধিকার পরিষদের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ করছে কিনা? আচ্ছা, আপনি অবশ্যই ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আরেকটা জিনিস হলো যে ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের একটা অঙ্গ সংগঠন, কিন্তু এটা মানে তথাকথিত না। বা আপনি যদি দেখেন যে ছাত্র দল বা নিষিদ্ধ দলের যে ছাত্রলীগ ছিল বা অন্য সংগঠনের যে ছাত্র সংগঠন আর ছাত্র অধিকার পরিষদের জায়গাটা এক না। যে আমরা ওই গণ অধিকার পরিষদের বিষয়গুলো নিয়ে বা গণ অধিকার পরিষদকে নিয়ে, যেমন নুরুল হক নূর যদি এখন কিছু একটা বলে বা রাশেদ খান যখন ছিল তাদের যদি কোনো একটা কিছু বলে, সেটা নিয়ে যে ছাফাই গাওয়া বা তারা ভুল করলেও যে তাদেরকে মানে প্রোটেক্ট করা, এই জিনিসটা ছাত্র অধিকার পরিষদ করে না। তো সেই জায়গাতে গণ অধিকার পরিষদের বিষয়গুলো অত ভালোভাবে আমরা অত কনসার্নে রাখি না। তবে অবশ্যই এটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আর এটা আসলে আমি যতটুকু জানি যে এটা একটা ভুল তথ্য ছিল যে দপ্তর সম্পাদক কাউকে বহিষ্কার করে দেওয়া, পরবর্তীতে আমরা এটা জানতে পারি একটা ভুল তথ্য ছিল। তো আশা করব যে গণ অধিকার পরিষদ সামনের দিনে যাতে এই জিনিসগুলো না হয়, কারণ তরুণদের তো একটা গণ অধিকার পরিষদ দেখেন যে গত অর্ধযুগ ধরে এটা তরুণদের একটা পছন্দ একটা দল।
এবং এই যে পছন্দের জায়গাটা অর্জন করেছে, এটা যদি ধরে না রাখতে পারে তাহলে সামনের দিকে রাজনীতি গণ অধিকার পরিষদের জন্য কঠিন হয়ে যায়। আমি মানে ছাত্র অধিকার পরিষদের হয়ে বলছি যে গণ অধিকার পরিষদের জন্য এটা কঠিন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আই হোপ তারা এই জিনিসগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেটার দিকে তারা নজর দিবেন। আপনি কিন্তু আমাদের পডকাস্টে বসে বেশ কড়াভাবে গণ অধিকার পরিষদের সমালোচনা করছেন এবং সেই সাথে বলছেনও যে গণ অধিকার পরিষদ যদি কোনো ভুল করে আপনারা ছাত্র অধিকার পরিষদ হিসেবে সেটাকে কোনোভাবেই সাফাই গাইবেন না। তো এর থেকে কি আমরা বলতে পারি যে ছাত্র অধিকার পরিষদ আসলে লেজুর ভিত্তিক কোনো সংগঠন না? দেখেন, লেজুর ভিত্তিটাকে যদি আমরা এটাকে ডেফিনেশন দেই তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনার নেতা যা বলে তাই যদি আপনি বলেন, নেতা যদি বলে যে আজকে দিনের বেলা আকাশে চাঁদ উঠছে, আপনি যদি বলেন যে হ্যাঁ চাঁদ উঠছে, নেতা বলছে, তাহলে এইটাকে আপনি একদম লেজুর ভিত্তি বলতে পারবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু স্বাভাবিক অর্থে যেই জিনিসগুলো, যেমন আমার ছাত্র সংগঠনকে কেউ না কেউ তো প্যাট্রোনাইজ করতে হবে। আমার ছাত্র সংগঠন, আমার জগন্নাথ ইউনিট চালাতে যে খরচ, মিনিমাম যে খরচটা, আমার সেন্ট্রালের জন্য মিনিমাম যে খরচটা, সেই খরচটা আমাদের আদর্শিক মাদার পার্টি যেই আপনার গণ অধিকার পরিষদ সেখান থেকেই আমরা পাই। তো সেই জায়গা থেকে এই জায়গাটা আপনি যদি তুলে ধরেন, এই অর্থে আমরা লেজুর ভিত্তি করি না। যদি অন্যান্য রাজনৈতিক সংগঠন দেখেন, ছাত্র সংগঠন দেখেন, তারা কিন্তু আপনার মানে মেইন দল যা বলে তাই সেটার পক্ষে তারা বলে। তো আমি যদি বলি যে না লেজুর ভিত্তি আমরা করি না, এটা যেমন আমাকে ক্লিয়ার করতে হবে যে লেজুর ভিত্তিটা আপনার কোন পর্যায়ে, আপনার এটার ইন্টেন্সিটিটা কোন জায়গায়। হ্যাঁ, আমরা তুলনামূলক অন্যদের থেকে কম লেজুর ভিত্তি করি। আমরা আমাদের প্রতিমন্ত্রী এখনও সে যদি কোনো একটা ভুল ডিসিশন অথবা সে যদি আমাদের মতের বাইরে কোনো কিছু নিতে চায়, আমরা এটাকে সমালোচনা করি, ওপেন ফেসবুকেই আমরা করি। তো সেই জায়গাটা আমাদের আছে। তো বলা যায় যে আমাদের যে গতানুগতিক যেই ছাত্র রাজনীতিগুলো হচ্ছে সেই তুলনায় আমরা লেজুর ভিত্তি করি না, তবে করি ওই জায়গাটা থেকে যেহেতু আমাদের একটা চলার জন্য বা আমাদের সংগঠন চালানোর জন্য একটা খরচ দরকার, সেই জায়গা থেকে করি। আচ্ছা, এখানে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে যেহেতু সংগঠন চালানোর জন্য একটা খরচ দরকার, তাই অন্য আরেকটি দলের সাথে আপনার আদর্শিক মিল আছে বা লেজুর বৃত্তি যতটুকু করতে হয় ততটুকু করেন। এখানে একটা প্রশ্ন করতে চাই, যদি সংগঠন চালানোর বা ছাত্র অধিকার পরিষদ নিজে চলার মতো খরচ নিজেই বহন করতে পারে, সেই ক্ষেত্রে কি ছাত্র অধিকার পরিষদ আর গণ অধিকার পরিষদের সাথে থাকবে না? আচ্ছা, যদি করতে পারে, যদিটা পরে বলছি যে আসলে বাংলাদেশের যেই এখন এক্সিস্টিং যে কাঠামো, এই কাঠামোতে স্বনির্ভর, যেটা আমার ইচ্ছা যে আসলে প্রত্যেকটা সংগঠনই স্বনির্ভর হবে এবং যারা ছাত্র আছে তারা ইন্ডিভিজুয়ালি স্বনির্ভর হবে, তাহলে দেশ আগাবে। তো এটা এখনই সম্ভব না। যদি ভবিষ্যতে হয় যে হ্যাঁ ছাত্র অধিকার পরিষদের নিজস্ব একটা ফিনান্সিয়াল স্ট্রাকচার আছে, এখন আজকে এই জায়গায় আমি বলতে পারি হয়তো যে না ছাত্র অধিকার পরিষদ একদম নিজস্ব ফান্ডিংয়ে চলে, এগুলো হবে গতানুগতিক কথাবার্তা, ঠিক আছে? তো যদি ভবিষ্যতে করতে পারে ছাত্র অধিকার পরিষদ যে হ্যাঁ, তখন অবশ্যই আপনার এখনকার মতোই বিরোধিতা করবে। ভালো বললে এটারও যেমন তারা ছড়িয়ে দিবে, যদি গণ অধিকার পরিষদ খারাপ বলে বা ভুল কোনো ডিসিশন নেয়, গণতন্ত্রের বা গণমানুষের বিপক্ষে কোনো ডিসিশন নেয়, তখনও তারা বিরুদ্ধে যাবে। এই ব্যাপারে আরও একটি ছোট্ট সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি বললেন যে একটা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে আপনার কিছু খরচ দরকার হয়। তো এইটাকে একটু ডিসক্লোজ করা যায় যে একটা বিশ্ববিদ্যালয়ের শাখার ইউনিটকে চালাতে একটা রাজনৈতিক সংগঠনের আসলে কি পরিমাণ খরচ হয় প্রতি মাসে? এটা ডিপেন্ড করে যে কোন ছাত্র সংগঠন। যেমন আমরা আমাদের টিএসসি আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা জায়গা আছে, আমি আমার ভাই ব্রাদার মানে আমার যারা কমিটিতে আছে, আমার সহযোদ্ধারা, তাদেরকে নিয়ে আমি টিএসসিতে খাওয়া দাওয়া করি। আমার একবেলা 500-600 টাকার মতো হয়ে যায়। এখন অন্যান্য ছাত্র সংগঠন তারা হয়তো অন্য জায়গায় বসে, পাশে স্টার আছে, সেখানেও বসতে পারে, তাহলে সেখানে আবার দেখা যাচ্ছে 500 পরিবর্তে 5000 লাগে। তো এটা ডিপেন্ড করে যে ছাত্র সংগঠন কোন ছাত্র সংগঠন এবং তারা কিভাবে আছে, এটা ডিপেন্ড করে। আপনার কি পরিমাণে অর্থ লাগে আনুমানিক এক মাসে একটা সংগঠনকে চালাতে? এই টিএসসির খাওয়া দাওয়ার বাইরেও তো আরও অনেক সাংগঠনিক কার্যক্রম থাকে, পোস্টারিং বা অন্য কাজগুলো থাকে, এইগুলোতে কীরকম খরচ হতে পারে?
আমরা যখন মানে কোনো প্রোগ্রাম থাকে তখনই আমরা সেন্টার থেকে বা আমাদের কেন্দ্র থেকে আমরা বলি ফান্ডের কথা। এছাড়া টুকটাক যেগুলো আমরা নিজেরাই, যেমন আমি, আমার সেক্রেটারি, আমার সাংগঠনিক যারা আছে ওরা টিউশন করে, তো একসাথে যদি খেতে হয় সবাই টুকটাক কন্ট্রিবিউশন করে। আমি একটু বেশি করি, সেক্রেটারি একটু বেশি করে, বা যারা নিচের দিকে আছে তারা একটু কম করে, এইভাবে চলি। তবে প্রোগ্রাম হলে ওই ফান্ডটা আমরা সেন্টার থেকে নিই। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে আপনার সেক্রেটারি বা অনেকে হচ্ছে টিউশন করে। আমরা অনেক সময় শুনতে পাই যে রাজনীতি যারা করতে আসে তাদের আসলে অন্য কোনো ক্যারিয়ার থাকে না, বা তাদের অন্য কোনো কাজে তারা সময় দিতে পারে না। এই কথাটা কি সত্য? এই যে রাজনীতি করেও কি টিউশন করানোর সময়টা পাওয়া যায়, নাকি এটা খুবই কঠিন হয়ে পড়ে? এটা নিঃসন্দেহে কঠিন, তবে পাওয়া যায়। যেমন আমি আজকে আপনার এখানে বসে আছি, আমি এখন 3টা টিউশন করি, এবং আমি একটা কোচিং সেন্টারে, আমার এলাকায় একটা কোচিং সেন্টারে শনি সোম বুধ ক্লাস নেই। আজকে আমি ক্লাস ক্যান্সেল হয়েছে, তো আমার একটু কষ্ট হয়, তবে আমি এটা মেনটেন করি। এই জন্যই করি যে ধরেন আজকে যদি আমি এটা না করি তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফান্ডের জন্য আমাকে অবৈধ অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। তো এই রাজনীতিটা তো আমরা চাচ্ছি না। যদি এই রাজনীতিটা চাইতাম তাহলে তো এই সংগঠনে আমি থাকতাম না, তাহলে অন্য কোনো সংগঠনে আমি থাকতাম। আপনার জানার জন্য একটু বলে যাচ্ছি, আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসি এবং তখন ছাত্রলীগের তো একটা অবস্থা ভালো ছিল, এবং ছাত্রলীগের যেই জুলাইয়ের আগে যে কমিটি ছিল সেই কমিটির সভাপতি আমার এলাকার। ইন দ্য মিন টাইম ছাত্রদলেরও তখনকার সময়ের যে সভাপতি সেও আমার এলাকার। তাহলে আমি যদি এই দ্বারা রাজনীতিই করতাম তাহলে কিন্তু আমার কাছে বড় অপরচুনিটি ছিল, হয়তো এটা নয়তো এটা করা। তো আমি যেহেতু এগুলো চাইনি, আমি যেহেতু ভিন্ন একটা ধারার রাজনীতি চেয়েছি, তো সেই জায়গা থেকে আমাকে অবশ্যই কষ্টটা করতে হবে। রাজনীতি তো এত সহজ না। এখন কেউ যদি এসে বলে যে রাজনীতি সহজ, তাহলে সে হয়তো ভিন্ন পথ অবলম্বন করবে। রাজনীতি অনেক কঠিন। এদেশে যারা রাজনীতি করে তাদেরকে আসলে একটা খারাপভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, ভালোভাবে করানো হয় না। আপনি দেখেন যে এই বিএনপির কথা যদি বলি, ছাত্রদলের কথা বলি, তাদের গত 15 বছর, আমি এমন অনেক ছাত্রনেতাকে জানি তারা গত 15 বছর পরিবারের সাথে দেখা করতে পারেনি, বাবা মা মারা গেছে, তারা আসতে পারেনি। তো এই জিনিসগুলো কিন্তু কেউ বলে না। আমরা ওই মানে খারাপ দিকটা, রাজনীতি নো পলিটিক্স এই যে ফ্রেজ ম্যাঙ্গারিনটা করছি, এতে মনে হয় যে রাজনীতিটা খারাপ এবং রাজনীতি করাটা খুব সহজ, বাট এটা সহজ না। তার মানে আপনার কথার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ছাত্র রাজনীতি যারা করে তারা ছাত্র রাজনীতি করার পাশাপাশি যদি তাদের নিজের সদিচ্ছা থাকে তারা সময় মেনটেন করে অন্য আরেকটা কাজ কিংবা টিউশন কিংবা অন্যভাবে জীবিকা নির্বাহ করতে পারে। ডেফিনেটলি। রাশেদ খান যদি আবারও গণ অধিকার পরিষদের সাথে যোগ দিতে চান তাহলে কি গণ অধিকার পরিষদে তাকে নেওয়া উচিত হবে কিনা? আমি যদি গণ অধিকার পরিষদের সভাপতি হতাম রাইট নাও, এখন ধরেন আমার কোনো ভাই, সে একটা সময় কোনো কারণে চলে গেছে, একটা টাইম পরে সে চাচ্ছে যে সে তার ঘরে ফিরবে। তা আমার ভাইকে তো আমি বড় করেছি, আমার ভাই আমার সাথে ছিল, সে আমার পালস জানে, আমি তার পালস জানি। কোনো কারণে সে চলে গেছে, এখন সে যদি ব্যাক করতে চায় তাহলে আমি আমার ভাইকে ঘরে নিতাম। তো আমি যদি গণ অধিকার পরিষদের সভাপতি হইতাম তাহলে আমি তাকে গ্রহণ করতাম। তো যেহেতু আমি ছাত্র অধিকার করি তাহলে এটা বলা যাচ্ছে না, আমি বলতে পারবো না আমার জায়গা থেকে। গণ অধিকার পরিষদ আমরা দেখেছি যে সংস্কারপন্থী একটা সংগঠন, যেহেতু কোটা আন্দোলনের 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরেই গড়ে ওঠা একটি সংগঠন, এবং জনগণের মনে এখন একটি ধারণা দেখা যাচ্ছে যে জনগণের অনেকে বলছে গণ অধিকার পরিষদ যাদের সাথে জোট সঙ্গী হয়েছে অর্থাৎ বিএনপি, তারা আসলে সংস্কারপন্থী না কিংবা সংস্কার চাচ্ছে না। তো এই জায়গায় কি গণ অধিকার পরিষদ একটা ভুল জোট সঙ্গীকে বেছে নিয়েছে কিনা? না, গণ অধিকার পরিষদ এক কথায় যদি বলি, গণ অধিকার পরিষদ ভুল, এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে ভুল জোটসঙ্গী বেছে নেয়নি। আর আপনি যেটা বললেন যে মানুষ মনে করে বা অনেকে মনে করে বিএনপি সংস্কারপন্থী না, তো এইটা এত তাড়াতাড়ি বা কীভাবে মানুষ মনে করে? আপনি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, আজকে এপ্রিল চলছে, আপনি একটা সার্টেন পিরিয়ড যাক, তারপর তো আপনি বলতে পারবেন। তো এইটা একটা মানে যারা মনে করে তারা একটা গ্রুপ, তারা একটা অংশ, তারা চায় যে এই দেশে বিরোধিতা করার জন্য, মানে বিরুদ্ধে যাওয়ার জন্য তারা বিরোধিতারা করে। তো সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ সঠিক ট্র্যাকে এখন পর্যন্ত আছে, এবং আমি মনে করব যাদের সঙ্গে জোট করেছে তাদেরকেও এই এত দ্রুত আমি জাজ করতে পারবো না, আর একটু সময় লাগবে।
আর 2-1 বছর সময় লাগবে, তারপর আমি বলতে পারবো যে না, গণ অধিকার পরিষদ ভুল সঙ্গী বেছে নিয়েছে। বিএনপি তো গণভোট এবং অন্য যে অধ্যাদেশগুলো আছে, গুম খুনের অধ্যাদেশ সহ অনেক অধ্যাদেশই তারা বাতিল করেছে। তো এত কিছুর পরেও কি আপনারা বলবেন কিনা যে বিএনপি আসলে সংস্কারপন্থী? আচ্ছা, বাতিল করেছে এই জায়গাতে একটু কারেকশন আছে, সেটা হলো যে 20টা অধ্যাদেশ আপনার গ্রহণ করা হয়নি, তার মধ্যে 4টা বাদ হয়েছে, আর 16টা তারা বলেছে এগুলাকে আবার উন্নত করে তারপর আবার আইন করা হবে। একই সাথে বাকি অনেকগুলা অধ্যাদেশ কিন্তু গ্রহণ করা হয়েছে। তো যেহেতু আরও 16টা অধ্যাদেশ আছে এবং সামনের দিকে দেখা যাচ্ছে যে এগুলো আরও উন্নত আইন করে, সংসদ যেহেতু এখন আছে, তাহলে এগুলো আরও উন্নত আইন করে তারা এগুলো আবারও পাশ করাতে পারবে। আমাদের জায়গা থেকে সেই ভরসাটা আছে বিএনপির প্রতি। কেন আছে? আছে এই জন্য যে দেখেন, আপনি যদি এক কথায় বলেন যে বর্তমানে যারাই বাংলাদেশে মানে জুলাই ঐক্যের পক্ষে, তাদের মধ্যে সবচেয়ে নির্যাতিত দল কোনটা? এটা নিঃসন্দেহে বলবে বিএনপি। কারণ গত 15-16 বছরে আমাদের ছাত্র অধিকার বলি বা গণ অধিকার বলি, আমাদের 6 বছরের একটা যাত্রা, কিন্তু তাদের তো 15 বছর একটা যাত্রা। এবং এই জুলাইতে তাদের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিহত হয়ে শহীদ হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। এটা অন্য কোনো দলের হয়নি। গত 15 বছরে তারা অন্য কারোর মধ্যে লুকিয়ে থেকে তারা সিস্টেমেটিক্যালি ওই যে কায়দা করে তো রাজনীতি করে নেয়, তারা ওর সম্মুখে রাজনীতি করেছে, প্রতিবাদ করেছে। তো সেই জায়গা থেকে আমার এখনও ওই বিশ্বাসটা আছে যে যেহেতু তারা এই পিরিয়ডের মধ্যে দিয়ে আসছে, তাহলে তাদের থেকে আওয়ামী লীগ যেগুলো করছে এগুলো আর পুনরাবৃত্তি হবে না। দেখি আর একটু অপেক্ষা করি। ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। জুলাইয়ের পরপরই আমরা দেখেছিলাম গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর বলেছিলেন বিএনপির মধ্যে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, এবং তিনি তখন বিএনপির লুটপাট, চাঁদাবাজি এগুলো নিয়েও সমালোচনা করেছিলেন। কিছুদিন পরে বা কয়েক মাস পরে আবার সেই বিএনপির সাথেই জোট সঙ্গী হওয়াটা, এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আমার কাছে খুব স্বাভাবিক। এবং স্বাভাবিক কেন? আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে ধরেন আপনি যেই দলে থাকেন, আপনি প্রথমত সেই দলের কোনো যে ভুল করছে এগুলো আপনি বলতে পারবেন না। বললে কি হবে? আপনি আপনার দলের মধ্যে আপনি একটা শত্রুতে পরিণত হবেন প্রথমত। আর দ্বিতীয়ত হলো বাইরে যারা আছে মানে তারাও এটা ডিজার্ভ করে না যে তাদের দলের কারো ভুল হচ্ছে, সে সেটা বলছে, এটা তারাও নিতে পারে না। কারণ এই গণতন্ত্রের সাথে আমরা তো একটা নামমাত্র গণতন্ত্রের মধ্যে দিয়ে আছি, এবং আপনি দেখবেন যে মেজরিটি না, এই গণতন্ত্র জিনিসটা আসলে কি, এই জিনিসটা ধরতে পারছে না। এটা আই ট্রুলি বিলিভ যেটা ধরতে পারছে না। যেমন ধরেন আজকে গণ অধিকার পরিষদের একটা অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ। এখন গণ অধিকার পরিষদ যদি কোনো ভুল করে, তাদের কোনো সিদ্ধান্ত যদি জনবিরোধী হয়, ছাত্র অধিকার পরিষদ সেটা বলবে না? একই সাথে গণ অধিকার পরিষদ যদি জনগণের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, ছাত্র অধিকার পরিষদ কি সেটা বাহবা দিবে না? তো সেই জায়গা থেকে বিএনপি বড় একটা দল, তাদের ভালো কাজ যেমন আছে, আবার তাদের ভুলও তো হতে পারে, তাদের ভুল পলিসিও তো হতে পারে। তো সেইটাকে আমরা ধরায় দিব না? সেটাকে আমরা নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ধরায় দিবে না? তো এটা তো খুবই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদ যেই ওয়ে আছে, তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা আছে, এটা নর্মাল। কিন্তু ফ্যাসিবাদী ট্যাগ দিয়ে বা ফ্যাসিবাদের দিকে আগাচ্ছে, ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, এরকম আখ্যা দিয়ে পরবর্তীতে আবার তাদের সাথে জোট করা, এই ব্যাপারটা কি একটু অন্যরকম হয়ে গেল না? এই জায়গাতে ধরেন আপনি বললেন যে রাকিব ভাইয়ের বর্তমান যে এই অ্যাক্টিভিটিস ভালো না, খারাপ আপনি বলছেন। এখন সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে পরবর্তীতে মনে হচ্ছে যে না, তারাও আমি যেভাবে চিন্তা করছি বা আপনি যেভাবে চিন্তা করছেন আমি ওইভাবে করছি, আপনি মানুষের জন্য যেভাবে চিন্তা করছেন ওইভাবে করছি। তো সেই জায়গা থেকে হয়তো ঠিক আছে। আমরা দেখেছি যে 31 মার্চ 2026 তারিখে আপনি সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন গণভোট নিয়ে 9-6 না করতে। তো আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনাদের দল থেকে বর্তমানে একজন প্রতিমন্ত্রী আছেন সরকারে, এবং বর্তমানে আপনাদের জোটই সরকারে আছে। তো আসলে সরকার দলীয় জোট হয়ে সরকারকেই হুঁশিয়ারি দেয়া, এই ব্যাপারটা আসলে কীরকম, বা সরকার দলীয় জোট হয়েই সরকারকে কেন হুঁশিয়ারি দিয়েছিলেন? দেখেন, আমার পোস্টটা শুধু আবার ব্যক্তিগত ছিল এই জন্য যে আমি দেশের নাগরিক হিসেবে জুলাইটা তোকে আমি ধারণ করি। কারণ
আমি ৭১ দেখিনি, কিন্তু জুলাইটার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। সুতরাং দেখেছি যে এই দেশটার জন্য আমার কতটুকু ভালোবাসা আছে। একই সাথে এটাও আমার উপলব্ধি হয়েছে। আমি অনেক জায়গায় বলি যে জুলাই থেকে আমার 2টা উপলব্ধি। একটা উপলব্ধি হলো আসলে দেশের প্রতি ভালোবাসা, আর যারা ৭১ বিরোধিতা করছে বা জুলাইতে যারা বিরোধিতা করছে তাদেরকে মানুষ কেন ঘৃণা করে, এই বাস্তবতা আমি পেয়েছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে গণভোট বা জুলাই সনদ এই জিনিসগুলো তো মীমাংসিত একটা বিষয়। তো সেই জায়গা থেকে কেন এগুলা বিরোধী দল একভাবে বলছে, সরকার দল এভাবে বলছে, সংসদ তো আমাদের মিন্স জুলাই ঐক্যের। এখানে যারা আছে সবাই জুলাই না হলে তারা আসতে পারতো না, জুলাইপন্থী সকলের। তাহলে সেই জায়গা থেকে আমার শুধুমাত্র এটা এরকম ছিল না যে সরকারই কেন এটা করছে না, বিষয়টা ছিল এরকম যে এই সংসদ যেহেতু আমাদের, তাহলে এটা নিয়ে এত বাকবিতণ্ডা কেন হচ্ছে। এটা তো মানে রাজনীতি, এটা নিয়ে রাজনীতি না করে বরং এটাকে বসে, এটা তো একটা সুন্দর পন্থা অবলম্বন করা যায়। আপনি একভাবে চাচ্ছেন, আমি হয়তো আরেকভাবে চাচ্ছি, এটা তো বসে এটা সমাধান করা যায়। তো সেই জায়গাটাকে ফোকাস করার জন্য আমার মূলত পোস্টটা ছিল যে সরকার যারা আছে এখন পর্যন্ত, আমি এই জায়গায়ও বলছি যে সরকারের উচিত হবে সঠিক তথ্যটা জনগণকে দেওয়া, সরকার কি চাচ্ছে। কারণ দেশটা তো আমার, দেশটা তো আপনার। তাহলে সরকারের রোডম্যাপটা কি, সরকার এই শিক্ষা খাত নিয়ে কী ভাবছে, সরকার কৃষিখাত নিয়ে কী ভাবছে, সরকার জুলাই নিয়ে কী ভাবছে, এই জিনিসটা তো জনগণের কাছে ক্লিয়ার হতে হবে। না হলে তো দেখা যাচ্ছে অন্যরা আবার এটা নিয়ে রাজনীতি করবে। তো এই জায়গায় আবার বিরোধী দল যেটা কী করছে, বিরোধী দলও যে একদম মানুষকে একদম সঠিক তথ্যটা দিয়েছে তাও না। অর্থাৎ এই জিনিসটা নিয়ে যে একটা এর মধ্যে রাখা, একটা পারপ্লেক্সিং করা, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমার মূলত পোস্টটা ছিল আর কি। আপনি কিছুক্ষণ আগে বললেন যে বিএনপি আসলে সংস্কারপন্থী, এটাতেই আপনি বিশ্বাস করেন, এবং আবার আপনি বলছেন যে বিএনপি আসলে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে নয়ছয় করছে। তো ব্যাপার দুটো কি আসলে সাংঘর্ষিক হয়ে গেল না? না, আমি আপনাকে আবারও বলি, সেটা হলো যে আমি বলেছি যে গণভোট, জুলাই সনদ, এই বিষয়গুলো নিয়ে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক। আমি এটাই বলছি, এখনও বলছি যে জুলাই সনদ, গণভোট বা যে অধ্যাদেশগুলো ছিল, এই জিনিসগুলো নিয়ে এত বেশি মানে বাড়াবাড়ি বা বাকবিতণ্ড না করে এগুলা তারা ক্লিয়ার করুক, তাদের অবস্থান ক্লিয়ার করুক, মানুষ এগুলো জানুক, এটাই আমি চাইছি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা দেখেছি যে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান এবং গণহত্যার দোসর এবং তৎকালীন নির্বাচনে একজন ডামি প্রার্থী ছিলেন কাবির মিয়া। সেই কাবির মিয়া পরবর্তীতে গণহত্যার দায়ে, জুলাই গণহত্যার একটি মামলায় তিনি জেলেও ছিলেন। তো গণহত্যার দায়ে জেলে থাকা একটা আসামিকে গণ অধিকার পরিষদ ট্রাক মার্কায় নির্বাচনে মনোনয়ন দিয়েছিল। এই ব্যাপারটা নিয়ে জনগণের মাঝে বেশ অভিযোগ সৃষ্টি হয়েছিল, বেশ ক্ষোভের ঝড় উঠেছিল। তো এই যে গণ অধিকার পরিষদ একটা সংস্কারপন্থী দল হয়ে, ফ্যাসিবাদ বিরোধী একটা দল হয়ে ফ্যাসিবাদের দোসরকেই যে নির্বাচনে মনোনয়ন দিল, এই ব্যাপারটাকে আপনি ছাত্র অধিকার পরিষদের একজন হিসেবে কিভাবে দেখছেন? আচ্ছা, এখানে প্রথমত জিনিসটা হলো, আমি আসলে কাবির মিয়াকে আমি নির্বাচনকালীনই আমি জানতে পেরেছি যে ওনাকে ট্রাক মার্কায় মনোনয়ন দেওয়া হয়েছে। তার ব্যাপারে অত বিস্তারিত আমি সত্যি বলতে আমি জানি না। আর দ্বিতীয়ত, যদি সে জুলাইয়ের বিরুদ্ধে থেকে থাকে, যদি জুলাই যোদ্ধা ছিল যারা, তাদের বিপক্ষে থেকে থাকে, তাহলে অবশ্যই এই জায়গা থেকে গণ অধিকারের এটা উচিত হয়নি। আমি আবারও বলছি, আমি ক্লিয়ার না তার ব্যাপারে, আমি তার ব্যাপারে জানি না। কিন্তু যদি আওয়ামী লীগ, দেখেন বাংলাদেশের বড় একটা দল ছিল আওয়ামী লীগ, তো সেই জায়গা থেকে সবাই, যেমন আমি যদি আজকে একটা মানে সত্য যেটা, সেটা হলো আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করতেন, 2001 সাল থেকে রাজনীতি বিমুখ। তো সে ভোট দিলে অবশ্যই আওয়ামী লীগ কী দেয়, দিত। তো সেই জায়গা থেকে এখন আমার বাবা তো আর জুলাইয়ের দোসর না। তো কাবির মিয়া যদি এরকম হয়ে থাকে যে সে আওয়ামী পন্থী ছিল, কিন্তু তিনি আওয়ামী লীগের তৎকালীন সময়ে একটি উপজেলার চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, এবং তিনি নির্বাচনে একজন ডামি প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের যে নির্বাচনগুলো বিএনপি এবং অন্যান্য দল বয়কট করেছিল, সেই নির্বাচনে তিনি ডামি প্রার্থী ছিলেন। না, আমি আসলে কাবির মিয়া সম্পর্কে অত বেশি জানি না, দুঃখিত। আচ্ছা, যদি এমনটি হয়ে থাকে যে গণহত্যার দায়ে, আপনি যেহেতু জানেন না, যদি এটা সত্যি হয়ে থাকে যে গণহত্যার দায়ে কাবির মিয়া আসলেই অভিযুক্ত এবং গণহত্যার দায়ে অভিযুক্ত একজন আসামিকে জুলাইয়ের বিপক্ষে থাকা একজনকে
মনোনয়ন দিয়েছে গণ অধিকার পরিষদ, ব্যাপারটি যদি এইরকম হয় আপনার কল্পনায়, তাহলে সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের কি শাস্তি হওয়া উচিত, বা তাদের জনগণ আসলে তাদের প্রতি কি প্রতিক্রিয়া দেখানো উচিত? জনগণেরটা জানি না, তবে আমার ব্যক্তিগতটা যদি আমি বলি, দেখেন জুলাই নিয়ে তো আমি আমার বাপকেও ছাড়বো না। কারণ দেখেছি তো আমার আমি এখনও মাঝে মধ্যে রাতের বেলা 2টা-3টা যখন হয় তখন অনেক সময় হ্যাং হয়ে যাই। কারণ ছিল জুলাই ওই সময়গুলোতে আমার কাছে মনে হতো এই বুঝি পুলিশ আসছে, এই বুঝি আমার দরজায় কেউ করছে। তো এই জিনিসটা, এবং আমি তো দেখেছি আমার পাশে আমার পাশের সহযোদ্ধাকে গুলি করেছে, আমি শুনেছি যে অমুক জায়গায় এটা হয়েছে। এগুলো তো আমাদের সামনে দেখা, মেরে রিক্সা দিয়ে নিয়ে গেছে, এগুলো তো আমাদের সামনে দেখা। তো সেই জায়গাতে জুলাই নিয়ে আমি আমার বাপকেও ছাড়বো না। তো সেই জায়গা থেকে যদি গণ অধিকার পরিষদ এরকমটা করে থাকে, অবশ্যই তার বিপক্ষে আমি কথা বলবো। স্টেট ফরওয়ার্ড। জনগণ কি বলবে, জনগণ কি জানবে, সেটা ডিপেন্ড করে তারা জুলাইকে কতটুকু ধারণ করে। তার মানে কাবির মিয়াকে মনোনয়ন দেওয়ার কারণে গণ অধিকার পরিষদের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন, বা এর সাথে একমত? এটা একমত বলতে যদি উনি ওই রকমই আপনি যেমনটা বললেন কন্ডিশনালি, যে যদি জুলাইয়ের দোসর হয়ে থাকে, এটাই এখনো পর্যন্ত প্রমাণিত যে তিনি একজন হচ্ছে আওয়ামী লীগের দোসর। যাই হোক, আমি যেহেতু জানি না এবং এনাফ তথ্য আমার কাছে নেই, তো সেই জায়গায় যদি এমনটাই হয় তাহলে আমি আমার স্ট্যান্ড বললাম। ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। গণ অধিকার পরিষদ কি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ জনবিচ্ছিন্ন এবং ক্ষমতালোভী হয়ে পড়ছে? না, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ক্ষমতায় যায় তো তারাই একটু তাদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা চলে। তো এইটা আমি অনেক জায়গায় বলি যে বাংলাদেশে আসলে ৭১ পরবর্তী এখন পর্যন্ত কোনো স্মার্ট বিরোধী দল নেই, যার কারণে আমাদের দেশে উন্নয়নটা খুব কম হয়। কথা বুঝতে পারছেন? তো এটা কেন আমি এটা বললাম, সেটার কারণ হলো, দেখেন আমাদের দেশে যে একটা বিরোধী দলের কাজ কি, সেটা হলো যে একটা সরকার দল একটা পলিসি রেডি করবে, সেইটা বিরোধী দল দেখবে যে এই পলিসিটা জনগণের জন্য কেন ভালো নয়, এটাও তারা স্পষ্ট করে উল্লেখ করবে। কিন্তু আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে আওয়ামী পিরিয়ডে তো আর ওইভাবে বিরোধী দল, তাদের নিজস্ব বিরোধী দল ছিল। তার আগের কথাও যদি বলি, বা এখনও আমরা যতদিন দেখে আসছি, জানি না সামনে বিরোধী দল আরও ভালো করতে পারে, ও আই হোপ। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখছি, তারা ওই যেই মানে বিরুদ্ধে যাওয়ার জন্য বিরোধিতা করছে। তো সেই জায়গা থেকে আজকে দেখা যাচ্ছে যে অনেক সময় আমিও যদি দেখেন, আপনি বিএনপির একটা ভালো কথা, বিএনপির একটা সমালোচনা আপনি করলেন, আপনাকে বাহবা দিল, কিন্তু আপনি বিএনপির নেওয়া কোনো একটা ভালো কর্মসূচিকে যদি আপনি আবার প্রেজ করেন, তখন দেখবেন আপনাকে একদম এত ট্যাগিং করবে এবং খুবই অকাত্য ভাষায় গালাগালি করবে। তো এই যে একটা পারসেপশন তৈরি করা, এই কারণে যারা ক্ষমতায় থাকে তারা আসলে জনগণ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আই হোপ যে যেহেতু গণ অধিকার পরিষদ একটা রাইজিং দল, তো সেই জায়গা থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই, বরং তারা আরও জনগণকে কীভাবে আঁকড়ে ধরা যায় সেই কাজটাই তাদের করতে হবে। আপনার রাজনৈতিক জীবনে আপনি কি কোনো ট্যাগিংয়ের শিকার হয়েছেন কিনা? আওয়ামী পিরিয়ডে হয়েছি। শিবির যখন আমরা দাঁড়াইতাম ক্যাম্পাসে, দেখেন বিষয়টা হলো কি, আওয়ামী লীগ তো ধরেন জোর জবরদস্তি করে ক্ষমতায় ছিল, তো তাদের মধ্যে একটা ভয় ছিল যে কেউ যে কোনো কারণে দাঁড়াক, ও মনে হয় যে আমার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বা আমার ক্ষমতাচ্যুত হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা ছিল। তো দেখা যাচ্ছে যে আমি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো অনেক স্ট্রাগলস, তা আমি আমার ক্যাম্পাস লাইফে জাতীয় রাজনীতি নিয়ে কথা বলার সুযোগ কম থাকতো। ওই ক্যাম্পাসের যে সমস্যাগুলো, এগুলো নিয়েই দাঁড়াইতাম, এগুলো নিয়েই কথা বলতাম, তাদের বিভিন্ন অনিয়ম নিয়ে, দুর্নীতি নিয়ে কথা বলতাম। এগুলোকে তারা বিভিন্নভাবে নিত যে এই বুঝি মনে হয় হাসিনা পড়ে যাচ্ছে। তো সেই জায়গাতেই শিবির ট্যাগিং করতো। আমার মনে আছে যে আমার এলাকার এক বড় ভাই একদিন ফোন দিয়ে বলে যে অমুক অমুকেই, অথচ আমার বাপ এক সময় 2001 সাল থেকে তো বাবা রাজনীতি করছে না, এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো ওইটার সময় ট্যাগিং হচ্ছে, আর এখনও শিবির ট্যাগ নিতে হচ্ছে মাঝে মধ্যে। আমি দেখেছি অনেকে দেখা যাচ্ছে যে মানে অনেক সময় বলে যে আপনি কি আগে শিবির ছিলেন কিনা, এটা অনেক সময় বলে আর কি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নুরুল হক নূরের বিরুদ্ধে মোসাদের সাথে যোগাযোগ থাকার এবং ইসরায়েলের কাছ থেকে ফান্ড নেওয়ার অভিযোগ উঠেছিল। এই অভিযোগটা জনমনে অনেক রোষের
সৃষ্টি করেছিল বা জনমনে এটা নিয়ে আসলে অনেক ক্ষোভের উদ্রেক হয়েছিল। আমরা জানতে চাচ্ছি এই ইসরায়েলের কাছ থেকে ফান্ড নেওয়া বা মোসাদের সাথে যোগাযোগ রাখা কি আসলে হয়েছিল কিনা, অর্থাৎ অভিযোগটা সত্য কিনা? এইটা এই যে মোসাদ বা ইসরায়েল এই জিনিসগুলো আপনারা বললেন, এগুলো আসলে আমি যতটুকু জানি, আমার জানার পরিধি অনুসারে এগুলা ছাত্রলীগের মানে নুরুল হক নূরকে সাপ্রেস করার জন্য একটা পন্থা ছিল। পাশাপাশি এই যে বিকাশ, এটাও কিন্তু বলে, বিকাশ নূর বলে থাকে বিকাশ অনেকে। নূর বলে থাকে। তো এটা ছিল ছাত্রলীগ আওয়ামী লীগের, তার কারণ তারা তো আর কিছু পাইতো না। আপনি তো কারণ ওদের তো অন্যায় অনিয়মগুলো ছিল খুবই ভিজিবল, এবং এগুলো তো লুকানোর কিছু ছিল না। তখন ওরা ওই কাউন্টার অ্যাটাক না দিয়ে ওরা এই জিনিসগুলোকে নিয়ে বারবার বলতো যে মোসাদ বা বিকাশ এই জিনিসগুলো, তো তখন এটা এস্টাবলিশড হয়েছে। আর এখন যারা বলছে, দেখেন আমাদের ছাত্র অধিকার পরিষদের আমরা সবসময় মানে এই আগেও আওয়ামী পিরিয়ডও একটা আমার ট্যাগিংয়ের শিকার হয়েছি, যে আমাদের ইউনিটের ছেলেপেলেকেও বলে বিকাশ নোরার ছেলেপেলে এরকম। তো আওয়ামী পিরিয়ডে দেখা যাচ্ছে ওরা ওই যে ওদের আমাদেরকে সাপ্রেস করার জন্য বলতো, তখন দেখা যাচ্ছে যে আমরা যারা অ্যান্টি আওয়ামী লীগ ছিল তাদের কাছে খুব ভালো ছিলাম। কিন্তু এখন আবার যখন আমরা ইন্টারিম সরকারের সময় আমরা যখন উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলছি, আমরা যখন উপদেষ্টাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া নিয়ে কথা বলছি, আমরা যখন ইউনূস সরকারের এই দেশবিরোধী চুক্তির কথা শুনছি, তখন যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি, তখন ইন্টারিম সরকারের বা উপদেষ্টাদের যারা আছে তারা আবার আমাদেরকে ওই সেম ট্যাগিংটা করছে, মোসাদ নূর, বিকাশ নূর এই জায়গাতে। আবার এখন মানে এই নির্বাচনের পরবর্তীতে যারা বিরোধী দল আছে তারা আবার সেম ট্যাগটা করছে। তো আমরা মনে করছি আমরা সঠিক ট্র্যাকে আছি, যার কারণে যেহেতু সেম ট্যাগ যেহেতু ছাত্রলীগ করেছে, তো ওই ট্যাগটা যদি এখন অন্য কেউ করে তাহলে বোঝা যায় ছাত্রলীগ তো আর ভালো, এটা কেউ বলবে না। তো সেই জায়গা থেকে এখন যেহেতু ট্যাগটা করছে, ট্যাগিং করছে, আমরা সঠিক পথে আছি আর কি। যখন আপনাদেরকে বিকাশ নূরের ছেলেপেলে বা বিকাশ নূরের পোলাপান বলা হয়, তখন ওই বিষয়টাকে আপনারা কিভাবে নেন বা কেমন লাগে এগুলো শুনতে? আমি পার্সোনালি খুব এনজয় করি। কেন এনজয় করি? কারণ দেখা যাচ্ছে যে এটা অন্যরা, আমার সংগঠন অন্যরা কীভাবে নেয় আই ডোন্ট নো। কেউ যদি বলে যে বিকাশ নূর, আমি সাথে সাথে বলি যে আমার নাম্বারটা দিয়ে দিই, এরকম দুষ্টামি করি। আর এনজয় করি এই জন্য যে ওই সময়ে যেই এই যে ট্যাগিংটা হয়েছে, দেখেন একটা রাজনৈতিক সংগঠন বা একটা সংগঠন দাঁড় করতে হলে আপনাকে কী করতে হবে, একটা ফিনান্সিয়াল ফ্লো লাগবে। তো দেখা যাচ্ছে যে আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, আমরা তো মানুষের অধিকার নিয়ে কথা বলতাম, তখন অনেকে অনেকভাবে সাহায্য করতো। যেমন জুলাইতে কী হয়েছে, জুলাইতে দেখা যাচ্ছে আন্দোলন করছি, এমন অনেক বাসায়, ধানমন্ডির এরকম কয়েকটা বাসায় আমরা খাওয়া দাওয়া করেছি, বা তারা ওই শুকনো খাবার প্যাকেট করে দিয়েছে। তো এই সময়টা ওই আওয়ামী পিরিয়ডে এই সময়টা ছিল যে অনেকে কী করতো, হেল্প করতো। তো এই হেল্প করতো, এই টাকাটা দেখা যাচ্ছে যে আমরা প্রোগ্রাম করতাম, আমাদের ব্যানার করা লাগতো, আমাদের মাইক বাড়ানো নেওয়া লাগতো। তো এই জন্য দেখা যাচ্ছে যে ফান্ডিংটা হতো, এইটা কি ওরা বিভিন্নভাবে ট্যাগিং করতো। তো যেহেতু এটা আওয়ামী লীগের বিরুদ্ধে করতাম এবং ওই জন্য ছাত্রলীগে এটা বলতো, এই জন্য এখন কেউ বললে খুব ভালোভাবেই নেই, এবং আমি বিকাশ নাম্বারও দিয়ে দিই সাথে সাথে। গণ অধিকার পরিষদ এবং জাতীয় রাজনীতি থেকে এবার একটু যকসুর দিকে ফিরে আসি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে আসি। যকসু নির্বাচনে তো আপনি ভিপি প্রার্থী ছিলেন, এবং তখন আমরা দেখতে পেয়েছি যে ডাকসুর চেয়েও বেশি নাটকীয় পরিস্থিতি ছিল, এবং সবগুলো ছাত্র সংসদের মধ্যে সবচেয়ে বেশি শ্বাসরুদ্ধকর মুহূর্ত ছিল আসলে যকসুতে। দেখা যাচ্ছে যে আপনার প্রতিপক্ষ যিনি আছেন, শিবিরের ভিপি প্রার্থী, তিনি একবার এগিয়ে যাচ্ছেন, আরেকবার ফলাফল দিলে দেখা যায় যে আপনি এগিয়ে আছেন। তো ওই শ্বাসরুদ্ধকর মুহূর্তটা আপনার কাছে কেমন ছিল, ওই অনুভূতিটা জানতে চাই। ওই টাইমটাতে মানে একটা জিনিসই আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি বের হয়ে যাব, মানে আমি বিবাহ, এটা মনে করতাম। একই সাথে আবার যদি না হই, দেখ শিক্ষার্থীরা যাকে ভালো মনে করে তাকেই দিবে, এটাই বিশ্বাস ছিল। এবং বলা যায় যে আল্লাহ করতাম যে আল্লাহ যেটা ভালো হয়, কারণ আমি এত প্রেশার নিতে পারছি না। ওইটা খুব প্রেশার ছিল যে ব্রেন কাজ করছে না, কি হয় না কি হয়। তো শুধুমাত্র দোয়া দুরুস করতাম, মনে মনে দোয়া দুরুস করতাম যাতে ওই টেনশনটা ভুলে থাকি। আবার আমার পাশে আমার যখন আসছিল নির্বাচনের ফলাফলগুলো যখন আসছিল, তখন কেমন লাগছিল মনের ভিতরে? না, আমি প্রথম দিকে দেখতাম, তারপরগুলো আমি দেখতাম না। আমার একটা ফ্রেন্ড ছিল আমার সাথে, আমার একটা ছোট বোন ছিল, তো ওরা আমাকে বলতো না ভালো হোক বা খারাপ হোক, তবে আমি ওদের ফেসিয়াল এক্সপ্রেশন থেকে আমি বুঝতাম যে না, এটা মানে আমার পক্ষে আসছে, এটা আমার বিপক্ষে আসছে। তখন ফোন ছিল না আপনার কাছে? না, আমি কমপ্লিটলি আমি ফোন ছাড়া ছিলাম, আমি দেখিনি।
তখন আসলে টেনশনটা বেড়ে গিয়েছিল। হ্যাঁ, যে আসলে কি হচ্ছে না। আমি প্রথম দিকে কয়েকটা চেক করছিলাম, তারপর ওরা যখন দেখলো যে না আমি হয়তো একটু খারাপ হয়ে যাচ্ছি বা খারাপ দিকে যাচ্ছি মেন্টাল কন্ডিশন, তখন ওরা বলছে যে না ভাই আপনার এগুলো থাকা লাগবে না, আপনি ফোন টোন ছাড়া থাকেন। এবং কমপ্লিটলি ওরা আমার কাছ থেকে ফোন টোন নিয়ে নিছে এই আর কি। ওই শ্বাসরুদ্ধকর মুহূর্তটা থেকে যখন দেখলেন যে আলটিমেটলি জয়ের মুকুটটা অল্প একটুর জন্য আপনার মাথায় ওঠেনি, তখন কেমন লাগছিল? দেখেন, আমার ছোটোবেলা থেকে আমার একটা চিন্তা, সেই চিন্তাটা হলো যে ধরেন কেউ যদি আমাকে গালি দেয়, আমি কখনোই পাল্টা গালি দিই না। আমার কাছে মনে হয় যে আমার কোনো জায়গায় একটা ভুল হয়েছে, এবং এটা পরিবার থেকে রাজনীতি ক্যাম্পাস সব জায়গায়, যে কেউ যদি গালি দেয়, কেউ যদি আমার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আমি নিজের মধ্যেই নেই যে আসলে আমার মনে হয় এই জায়গাটা ভুল ছিল বা এই জায়গাটা আমার আর একটু ভালো কাজ করা দরকার ছিল। তো নির্বাচন ফলাফলের পরে আমার কাছে এটাই মনে হয়েছে যে আমার হয়তো এই জায়গাগুলোতে ল্যাকিংস ছিল, যার জন্য আমাকে শিক্ষার্থীরা যথাযথ মূল্যায়নটা করতে পারেনি। এর বাইরে কিছু আমার মনে হয় লিটারালি। অনেকে বলে থাকেন, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর কাছ থেকেও আমরা শুনতে পেয়েছি, অনেকে বলে যে যদি আপনি ছাত্রদলের সাথে প্যানেলে না যেতেন বা কিংবা একা নির্বাচন করতেন কিংবা গণ অধিকার পরিষদ আলাদা একটা প্যানেল দিত, তাহলে হয়তো আপনি ভিপি হিসেবে জিতে আসতে পারতেন এবং অনেক বিরাট ব্যবধানে জিতে আসতে পারতেন। ছাত্রদলের প্যানেলে যাওয়ার কারণে আপনার ইমেজটা একটু ক্ষুণ্ণ হয়ে গেছে। এই সম্পর্কে আপনার কি মতামত? আচ্ছা, এই চিন্তাধারাটা না ফ্র্যাগম্যাটিক না, এটা আর্টিফিশিয়ালি মেক করা। এটা নির্বাচনকালীন সময়ে একটা গ্রুপ এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে, যাতে শিক্ষার্থীরা তাদের মধ্যে একটা কনসেপ্ট এটা নিয়ে নেয়। তো এই উদ্দেশ্য প্রণোদিতভাবে যেটা করে নেওয়া হয়েছে, সেটাকেই পরবর্তীতে শিক্ষার্থীরা আসলে অত চিন্তা না করেই এটা তারা বলতেছে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যেটা হলো যে শিক্ষার্থীরা যদি আমি ছাত্রদলে গিয়েছি এই জন্যই আমাকে মূল্যায়ন করেনি এটা হইতো, তাহলে ছাত্রদলের আপনার 2 জন নির্বাচিত হয়েছে, পরিবহন সম্পাদক এবং একজন সদস্য নির্বাচিত হয়েছে। আবার একই সাথে দেখেন যে ছাত্রদলের প্যানেলের বাহিরে আমরা যদি বলি যে আমাদের ছাত্র শক্তির যেই প্যানেলটা ছিল, সেখানে যারা আছে তারাও দীর্ঘদিন ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করার তাদের হিস্ট্রি আছে, তাহলে তাদেরকে কেন মূল্যায়ন করা হলো না? তারা তো আর ছাত্রদলের সাথে প্যানেল করেনি। তো এই দুইটা কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইন্টেনশনালি এটা তৈরি করা হয়েছে, এবং এইটাকে শিক্ষার্থীরা কোনো ধরনের প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা না করেই যে হ্যাঁ মনে হয় ওইভাবে বলছে। তার মানে এই ধারণাটা আসলে সত্য নয়। মাই পার্সপেক্টিভ এটাই। আপনাদের ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে শিক্ষার্থীদেরকে মাওয়া ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে, এইরকম একটি খবর আমরা দেখেছি। এবং অনেকে বলে থাকে যে শিক্ষার্থীদেরকে মাওয়া নিয়ে খাইয়ে দাইয়ে ঘুরিয়ে ফিরিয়ে আনার পরেও তারা আপনাদেরকে ভোট দেয়নি। কেন এই কারণটি হয়েছিল? আসলে দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পরেই প্রথমবারের মতো নির্বাচন হয়েছে। সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোটার ছিল 16,000+। সবাই নির্বাচনটাকে ঈদের মতো উপভোগ করেছে। তো সেই জায়গা থেকে দেখা গেছে যে বিভিন্ন জেলা কল্যাণ, বিভিন্ন এক গ্রুপ ওরা বিভিন্ন প্রোগ্রাম করেছে। তো যারা প্রার্থী ছিল তারা স্বাভাবিকভাবে একটা যে জড়ো হয়, সে জায়গা থেকে আপনি যাবেন প্রার্থী, আপনার প্রচারণাটা করবেন। তো এরকমটাই হয়েছে, কিন্তু আসলে ওইভাবে যে একক ফান্ডিংয়ে অথবা এইটা এরকম আমি বিবি প্রার্থী ছিলাম, আমি এরকমটা জানি না। তার মানে আপনাদের প্যানেল থেকে আপনারা শিক্ষার্থীদেরকে নিয়ে তখন মাওয়া ঘুরতে যাননি? না, আমাদের থেকে এটা হয়নি। যে শিক্ষার্থীরা যারা ছিল তারাই উদ্যোগ গ্রহণ করেছে এবং সেখানে আমরা আমাদের প্রচারণার কাজে গিয়েছি, এমনটাই। এবার একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা নিয়ে জানতে চাই, বর্তমান অবস্থা নিয়ে। যকসু নির্বাচন তো হলো, এখন বিশ্ববিদ্যালয়ের চিত্রটা আসলে কেমন? যকসুর আগে এবং পরে দুইটার পার্থক্য করলে কি উন্নতি দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে? যকসুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসলে একটা স্টেপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এগিয়েছে, যে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এখন হয়েছে। এবং দেখা যায় যে আমি অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেকেই দেখা যায় নক দিয়ে বলে যে ভাই আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা। তো এই যে একটা ভাইব্রেন্ট একটা ইলেকশন হয়েছে, তো এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যকসুর মাধ্যমে অর্জন হয়েছে এক। আর দ্বিতীয়ত কার্যত যকসুর যেই মূল মন্ত্র বা যকসুর যেই গোল এজেন্ডা, সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। আগে যেমন ছিল এখন তেমনই আছে।
তার মানে যক্ষ নির্বাচন হয়েও শিক্ষার্থীদের কোনো লাভ হয়নি এটা বলছেন? না, শিক্ষার্থীদের কোনো কার্যত কোনো লাভ হয়নি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক সীমাবদ্ধতা। বড় করে কয়েকটা যদি আমি বলি, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নেই, কোনো পরিবর্তন তো হয়নি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো মানের লাইব্রেরি, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নেট ইউজ করা হয় পরিবর্তন হয়নি, ক্যাফেটেরিয়ার খাবার পরিবর্তন হয়নি, সব কিছু তো আগের মতোই আছে। তাহলে যেগুলো ভিজিবল, এখন আমি জানি না যে যক্ষ হয়তো ভালো বলতে পারবেন তারা ইনভিজিবল কোনো কিছু অলরেডি করেছে কিনা, আই ডোন্ট নো, করতে পারে, বাট ভিজিবল সেগুলোতে তেমন কোনো পরিবর্তন যক্ষ মাধ্যমে হয়নি। এই যে কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি, এর পেছনে ব্যর্থতা বা দায়বদ্ধতা আসলে কার? অবশ্যই যক্ষর। দেখেন, আপনি যখন দায়িত্ব নেবেন আপনি অবশ্যই দায়িত্ব বুঝে শুনে নেবেন। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, এখন উনি যদি বলে আমি তো করতে পারি না কিছু, বইয়ের বিশ্ব আমাকে চাপ দিচ্ছে বা অমুক চাপ দিচ্ছে অমুক চাপ দিচ্ছে, এগুলো তো জনগণ নিবে না। কারণ আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি জানেন যে এই জায়গায় আসলে আমাকে কি করতে হবে, আমাকে কতটুকু জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, শিক্ষার্থীদের জন্য, জনগণের জন্য আমার কতটুকু করতে হবে, জেনে শুনি তো আপনি ওই জায়গায় গেছেন। তাহলে আপনি ওখানে যখন কাজ করতে পারছেন না, তাহলে এই ব্যর্থতা অন্য কেউ তো আর নেবেন, এই ব্যর্থতা আপনারই। এখন আপনি যতই বলেন যে এই সিস্টেম, কারণ আপনি তো আমেরিকা থেকে এসে বাংলাদেশে জগন্নাথে বিপি হন না, আপনি জিএস হন না, এজিএস হন না, আপনি তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এই পর্যন্তই তো আপনি জানেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যেই অবস্থা এগুলো জেনেই তো আপনি বিপি ক্যান্ডিডেট হয়েছেন, বিপি হয়েছেন, জিএস হয়েছেন, এজিএস বা অন্যান্য পদ আপনি অর্জন করেছেন। তো এখন যদি আপনি বলেন অমুক দোষ, এইগুলো তো আমরা খুঁজবো না, জেনারেল শিক্ষার্থী তো এগুলো খুঁজবে না। তো সেই জায়গাতে ব্যর্থতা অবশ্যই যক্ষ নির্বাচনে আসলে যে ব্যর্থতাটা দেখা গিয়েছে, যক্ষ নির্বাচনের পরে শিক্ষার্থীদের আসলে কোনো উন্নতি বা পরিবর্তন হয়নি। যদি আপনি নির্বাচিত হতেন, সেই জায়গায় আপনি কি কি পরিবর্তন আনতেন এতদিনে? দেখেন, আমার কয়েকটা মোটো ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন ব্যবস্থা নেই, খাবারের অবস্থা বাজে, আমাদের একটা মাত্র ক্যাফেটেরিয়া, সেই ক্যাফেটেরিয়াতেও খাবার ভালো না, এবং যার কারণে যেটা হয় আমাদেরকে ওই যে বাইরে থাকতে হয়, বস্তা বড় সস্তা টিউশন করতে হয়, যার কারণে আমরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারি না প্রথমত। দ্বিতীয়ত হলো আপনার খাবার ভালো না, দেখা যাচ্ছে যে ক্যাফেটেরিয়ায় খেয়ে গেলে বা ক্যাফেটেরিয়ার যে খাবার, এই খাবার না খেয়ে অনেকে ক্লাস করে। তো এই আপনি একজন শিক্ষার্থীর যদি ব্রেন, তার যদি পেট ঠিক থাকে, তাহলেই তো সে কী করবে, সে গবেষণা করবে, সে দেশ নিয়ে চিন্তা করবে, সে তার একাডেমিক এক্সিলেন্সির জায়গাটা এনহ্যান্স করবে। তো আপনি যদি একদম বেসিক নিডসটা যদি আপনি ফুলফিল না করতে পারেন, তাহলে তো আপনি শিক্ষার্থীদের বাকি কিছু দিয়ে কী করবেন? আপনার খাবার, ক্যাফেটেরিয়ার খাবার ভালো না, আপনি স্টলিং দিয়ে দিয়েছেন, কী করবে? উপোস থেকে তারপর ওই ট্রাম্পের নিউজ দেখবে? তা তো না। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে বেসিক নিডসটা আপনি ফুলফিল করতে হবে। তো আমার এটা মোটো ছিল। আমি জানি আমি 1 বছর অনেক কিছু করতে পারতাম না, এবং আমার যে ইশতেহার ছিল, এই ইশতেহার আপনি বেশিরভাগই আমি যেটা পারবো ওটাই আমি বলেছি, পারবো না এরকম কম ছিল না যে এমন না, কম ছিল। তো আমার প্রথম যে জিনিসগুলো ছিল যে আবাসন এবং খাবার আর হলো রিসার্চ, এই জায়গাগুলোকে আমি মেইন প্রায়োরিটি দিব। তো যদি হইতাম, স্টিল আমি আসলে যক্ষুর পরে আসলে নিজের মানসিক অবস্থার কথা বলি বা সব মিলে আসলে একটু কামব্যাক করতে একটু টাইম লাগছে, তবে আমি করব। আমার যতটুকু আমার আছে অবস্থা আমি সেটুকু দিই, কারণ অনেক শিক্ষার্থী আমাকে উপর দিয়েছে, তো সে জায়গাতে আমি চেষ্টা করব। আর যদি বিপি হইতে পারতাম তাহলে অবশ্যই বেসিক নিডস ওগুলোরে আমি প্রায়োরিটি দিতাম। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, বাংলাদেশে তো বর্তমানে একটি নির্বাচিত সরকার আছে, তো এর আগে যতবারই ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, এরপরে দেখা গেছে যে নির্বাচিত সরকার আসলে ছাত্র সংসদ নির্বাচনকে বেশি দূর আগাতে দেয়নি, কিংবা ছাত্র সংসদ নির্বাচনের পরিবর্তে তাদের দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়িত হয়েছে, তাদের যে ছাত্র সংগঠন আছে তারাই আসলে বিশ্ববিদ্যালয়টাকে চালাচ্ছে, এরকম দেখা গিয়েছে। তো ওই জায়গা থেকে আপনি কি এমনটা আশঙ্কা করেন কি না যে আগামীতে যক্ষ নির্বাচন নাও হতে পারে, কিংবা যক্ষুর পরিবর্তে একটা দলীয় কোনো লেজুর ভিত্তিক দলের হাতে ক্ষমতা চলে যেতে পারে? আচ্ছা, দেখেন, আমার যে সমালোচনার জায়গাটা, এই সমালোচনার জায়গাটা আমি কখনোই ওই কী বলা যায় এটাকে, যে বিভৎসভাবে যে আক্রমণটা, সেই আক্রমণটা আমি কখনোই করি না। তো এখন যেটা বলতে চাই যে এই অবস্থায় আসলে কাউকেই তো জাজ করা যাচ্ছে না,
এখন নতুন সরকার হয়েছে, এই সরকার হতে পারে তারাও আবার ভিন্ন দিক যেতে পারে, দেশের মানুষের জনমানুষের বিরুদ্ধে যেতে পারে, আবার হতে পারে তারা আবার ভালোও করতে পারে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত যেটা বুঝতেছি সে যক্ষু নির্বাচন হবে। এবং আমার আশা যে তারা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে 16-17 বছর, তাদের কাছে ভিন্ন কিছু আমি আশা করছি না। আশা করছি যক্ষু নির্বাচন যথাসময়ে হবে। আমরা দেখতে পেয়েছি যে যক্ষুর পরবর্তী সময়ে আপনি যা বললেন, আসলে ছাত্রদের তেমন কোনো জীবনমানের পরিবর্তন হয়নি। তো নেক্সট যক্ষুতে যদি আপনি ভিপি হিসেবে নির্বাচিত হন, তাহলে ছাত্রদের যে জীবনমান আছে এটা পরিবর্তন হবে, ওই গ্যারান্টিটা আমরা কতটুকু পেতে পারি? দুইটা জিনিস, একটা জিনিস হলো নেক্সট যক্ষুতে আমি বিপি প্রার্থী হবো কি হবো না, এটা আসলে এখনও শিওর না। আর দ্বিতীয় জিনিসটা সেটা হলো যে ওই যে সেম কথা, যদি এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের সীমাবদ্ধতার কথা যদি বলি, সারা রাত পার হয়ে যাবে। যে আমি জানি না আপনি গেছেন কিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আমাদের ছোট জায়গা, একটা হল আছে মেয়েদের, তাও ধারণ ক্ষমতা দ্বিগুণ মেয়ে শিক্ষার্থী ওখানে থাকে, ছেলেদের কোনো হল নেই। খাবার, লাইব্রেরি, ক্লাসরুম সংকট, এবং সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা সেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো আছে তার মধ্যে অনেকগুলো ভবনই অনেক আগে থেকেই রাজুক এগুলোকে মানে আপনার সিলগালা করেছে যে এগুলোতে আসলে ব্যবহারযোগ্য না। তো এর মধ্যে এই বাস্তবতার মধ্যে কিন্তু আমরা ক্লাস করছি, আমরা পড়াশোনা করছি, এবং আমাদের কোনো খেলার মাঠ নেই এককভাবে, যেটা হাজী সেলিম দখল করে নিয়েছিল। তো সেই জায়গা থেকে যদি এগুলো পরিবর্তন না হয়, আমি 1 বছর অনেক কিছু করতে পারবো না। বাস্তবসম্মত যে জায়গাটা, আপনি একজন শিক্ষার্থীর যেই একদম কি বলে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমার প্রথমে করতে হবে। প্রথমেই আমি দেখা যাচ্ছে যে আপনি যদি আমাকে চুজ করতে বলেন যে রিসার্চ আর ক্যাফেটেরিয়ার খাবার, আমি বলবো যে ক্যাফেটেরিয়ার খাবার। আপনি যদি আমাকে চুজ করতে বলেন যে ক্যাফেটেরিয়ার খাবার আর আবাসন, আমি বলবো আবাসন। তো এই যে একটা প্রায়োরিটির একটা লিস্ট আছে, তো সেই জায়গা থেকে আমি কাজ করব। এবং যদি তখন এখন অবস্থা থাকে তো মানে আপনার ক্যাফেটেরিয়া, তারপর আবাসন, তারপর লাইব্রেরি, ক্লাসরুম, এগুলো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ঢাকার মধ্যে যতগুলো বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এমনকি পুরো দেশেও যদি স্বনামধন্য কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম বলতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলোর নামই প্রথমে আসবে। তো দেখা গিয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসন ক্ষমতা সম্পন্ন বিশ্ববিদ্যালয় হলেও, আমি নিজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সম্পূর্ণ আবাসন ক্ষমতা সম্পন্ন বিশ্ববিদ্যালয় নয়, এবং আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা তো আরও করুন। এই যে জাহাঙ্গীরনগর শতভাগ আবাসিক হতে পেরেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনও শতভাগ তো দূরের কথা, অর্ধেকের বেশিও আবাসিক হতে পারেনি, এইটার পেছনে মূল কারণ কি? আচ্ছা, এইটার পেছনে কারণটা হলো এই যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে এগুলো রোবোটিক ওয়েতে চলছে। রোবোটিক ওয়েটা কি? যখন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমি আমার ট্রেজারার ম্যামের কাছে ওই দিন গিয়েছি যে ম্যাম, আমাদের যেই ক্যাফেটেরিয়া খাবারে তো কোনো ভর্তুকি দেওয়া হচ্ছে না, একটা মাত্র ক্যাফেটেরিয়া, খাবার ভর্তুকি তো দেওয়া যেতে পারে। তো বলে যে বাবা, এটা তো আমাদের বাজেটে নেই। তো কেন এই সমস্যাটা কি? বলছে যে যখন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে, দেখেন 2005 সালে যখন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে, তখন যে বাজেট হয়েছে, মানে আজ থেকে 20 বছর আগে তখন যে বাজেট হয়েছে, ওই বাজেটের একটা পার্সেন্টেজ করে প্রত্যেক ইয়ার বাড়ে। তাহলে এইটা কতটুকু প্রাসঙ্গিক আপনি দেখেন। এই সময় 20 বছর আগের যে চিন্তা ভাবনা, এখন 2026 সাল, অর্থাৎ 5 সালে হয়েছে, এখন 2026 সাল। আপনি যদি ওই 5 সালের যেই লেন্স, ওই লেন্সে যদি আপনি এখন দেখতে চান, তাহলে তো এটা মানে হবে না, এটা রিলেভেন্ট হবে না এখনকার পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে। তো ওই যে তখন যে শুরু হয়েছে ওই যে রোবোটিক ওয়েটা, এটা এখনও চলছে। এবং আমরা আশা করেছিলাম যে এই যে ইন্টারিম যে সরকার ছিল, এই সরকার আসছে ছাত্রদের রক্তের উপর দিয়ে, ছাত্রদের রক্তের মসনদে তারা বসেছিল। আশা করেছিলাম হয়তো তারা আর যা করুক আর না করুক, আমার ব্যক্তিগত হোপ ছিল যে তারা এডুকেশন সিস্টেম নিয়ে তারা কাজ করবে, কিন্তু তারাও কোনো কাজ করেনি। এখন পর্যন্ত তেমনই আছে। যদি এই সরকার চায় যে না, কারণ শিক্ষা তো একটা মানে দেশ পরিবর্তনের মূল যে কম্পোনেন্টটা হলো শিক্ষা। তো সরকার যদি এখন চায় যে না, এগুলো রোবোটিক হয়ে না চলে, যুগ উপযোগী যেই সিদ্ধান্ত বা পদক্ষেপ এগুলো যদি নেয়, তাহলে দেখা যাচ্ছে এগুলো পরিবর্তন হবে। আর যদি আগের মতো করেই চলে, তাহলে আর এগুলো পরিবর্তন হবে না।
এবার একটু আপনার ব্যক্তিগত রাজনীতির দিকে চলে যাচ্ছি। অনেকে বলে থাকে এবং আমরাও দেখতে পেয়েছি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনার কোনো ফেসবুক পোস্ট আসলে দেখতে পাওয়া যায়নি। সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2024 এবং পরবর্তীতে আগস্টের পরে আপনার পোস্ট দেখতে পাওয়া গেছে। এই যে বন্যার সময়ে আপনার পোস্ট দেখতে পাওয়া গেছে, এর আগে এই যে মাঝখানের অভ্যুত্থানের সময়টাতে আসলে কোনো ফেসবুক পোস্ট দেখতে পাওয়া যায়নি। তো এই নিয়ে আপনি কিছু বলবেন কিনা, কিংবা অনেকে দাবি করে থাকে যে জুলাই গণ অভ্যুত্থানে আপনার আদৌ কোনো অস্তিত্ব ছিল কিনা কিংবা আদৌ কোনো কন্ট্রিবিউশন ছিল কিনা, এইটাকে যে প্রশ্ন করে থাকে এইটা নিয়ে আপনি কিছু বলবেন কিনা? প্রথমত তাদেরকে ধন্যবাদ। আসলে তারা যদি এই দাবিটা না করতো তাহলে তো আমার জায়গা থেকে ক্লিয়ার করা হতো না। আমি ক্যাম্পাস টাইমে যখন ছিলাম তখন ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে আমি কাজ করতাম এবং শিক্ষার্থীদের জন্য কাজ করতাম। আমি আবারও বলি যে আমার ঘরের সমস্যা এত ছিল যে আমি বাইরের সমস্যা নিয়ে কথা বলার সুযোগ ছিল না। আমি আমার শিক্ষার্থীদের কথাই আমি বলতাম। তো একটা পিরিয়ড শেষ হলো। জুলাইয়ের যদি কথা বলি, ব্যক্তিগতভাবে আমি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কম ছিলাম, এটা আমার একদম শুরু থেকেই। এবং এখনও দেখা যাচ্ছে অনেক সময় এটা মেনটেন করতে খুব কষ্ট হয়ে যায়। আমার ওইখান থেকে অতটা ইন্টারেস্ট নেই। জুলাইয়ের আগে আমার আইডি ডিঅ্যাক্টিভ ছিল, দীর্ঘদিন ডিঅ্যাক্টিভ ছিল। তো আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নেই। জুলাইয়ের আন্দোলন তো চলছে, আমরা দেখছি যে কোটার আন্দোলন চলছে। প্রথম দিকে কিন্তু আমি যদি বলি যে অত রোবাস্ট ছিল না বিষয়টা, আর কি আপনার এত স্ট্রং ছিল না। তো 15 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝামেলাটা হয় তখন থেকে আমি জুলাই নিয়ে কনসার্ন, এবং তারপর থেকে একদম শেষ পর্যন্ত আমি প্রত্যেক দিন আমি কখনো ক্যাম্পাসে, আমি যেহেতু মোহাম্মদপুর থাকি, মোহাম্মদপুর থেকে ক্যাম্পাসে যাওয়াটা ওই সময় খুব ডিফিকাল্ট ছিল। যেদিন আমি ক্যাম্পাস যেতে পারতাম ওই দিন যেতাম, আর যেদিন না যেতে পারতাম ওই দিন আমি আপনার শাহবাগ, সিটি কলেজ বা এই জায়গাগুলোতে আমি আন্দোলন করেছি। আমার সময় দেখা গিয়েছিল যে ফেসবুকের প্রোফাইল সবাই লাল করে ফেলেছিল আর কি, সবাই রক্তাক্ত জুলাইয়ের কারণে, বা জুলাইয়ের লাস্ট মোমেন্টে যখন আমরা চলে গিয়েছিলাম একদম 36 জুলাইয়ের কাছাকাছি সময় গিয়ে সবাই ফেসবুক প্রোফাইল লাল করেছিল, কিন্তু তখনও আপনার ফেসবুকের প্রোফাইলের রং পরিবর্তন করতে দেখা যায়নি। এই ব্যাপারটি কেন হয়েছিল? আসলে ওই তো যে আমার আসলে মানে ফেসবুক কেন্দ্রিক যে আমার যে অ্যাক্টিভিটিস এটা অত স্ট্রং ছিল না। কিন্তু বিষয়টা এরকম ছিল না যে আমি হয়তো গুপ্ত ছিলাম অথবা কোনোভাবে এরকম না। আমি কিন্তু ওপেন, আমার কয়েক জায়গায় স্লোগানের ভিডিও আছে। তো এগুলো আমি কালেক্ট করিনি। আমি আসলে আমার একটা বাটন ফোন নিয়ে আমি আন্দোলনে যেতাম। তো দেখা যাচ্ছে যে তাদের মাধ্যমে এগুলো প্রচারিত হয়েছে বা অনেক জায়গায় দেখেছি। ফুটেজের দিকে কখনোই নজর দেননি? আমি কখনোই ছিল না। এবং আমার প্রথম কমিটি, ছাত্র অধিকার পরিষদের প্রথম কমিটির যে সভাপতি রাইসুল ইসলাম নয়ন ভাই, উনি সবসময় আমাকে এই একটা জিনিসের জন্য গালি দিতেন যে আমি কোনো ফুটেজ রাখতাম না। এবং ক্যাম্পাসে যে আন্দোলন সংগ্রামগুলো এগুলোও পরবর্তীতে আছে সাংবাদিক বিভিন্নভাবে আমাকে প্রোভাইড করেছে। আমি জুলাইতে অনেকগুলো ব্যবহার করেছি, এগুলো তাদের থেকে আমি পেয়েছি, আমার ব্যক্তিগত কোনো এগুলো ছিল না। তার মানে এই যে ছবি কালেক্ট করা বা ফুটেজ কালেক্ট করা এগুলোর দিকে আপনি তখন আমারও তো ছিল না, সত্যি বলতে। আমরা আরও একটি বিষয়ে দেখতে পেয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যে কথিত ছিল, এবং আমরা কিছু স্ক্রিনশটও পেয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান লিউয়ের সাথে আপনার ছবি আমরা দেখতে পেয়েছি এবং তার জন্মদিনে উইশ করছেন, এরকম কিছু বিষয় আমরা দেখতে পেয়েছিলাম। তো এইটা নিয়ে আপনি কি বলবেন? ছাত্রলীগের সাথে আপনার কোনো সম্পৃক্ততা বা কোনো যোগাযোগ ছিল কিনা? আবু সুফিয়ান লিউ উনি আমার জেলার ছিলেন, এবং দেখা গেছে যে জেলা কল্যাণ, আমি যেহেতু ক্যাম্পাসে ছিলাম এবং জেলা কল্যাণ নিয়ে কাজ করাও আমার আরেকটা চিন্তা ছিল। কারণ আমি জানি যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা তাদের এলাকার অ্যাম্বাসেডর। তাদের দায়িত্ব হলো কিভাবে তাদের এলাকা থেকে আরও শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়মুখী করা যায়। তো আমার জেলা কল্যাণ নিয়ে ফ্যাসিনেশন ছিল। তো ওই সময়ে বিভিন্ন জেলা কল্যাণের বিভিন্ন প্রোগ্রামে হয়তো ওনার সাথে আমার কোনো ছবি থাকতে পারে, কিন্তু ইন্টেনশনালি কোনো জায়গায় আমার ছাত্রলীগের যে সভাপতি তার সাথেই আমি কখনো, আমার যদি ওই ইন্টেনশনই থাকতো যে না উনি নেতা বা এই সেই, তাহলে তো আমি সভাপতির সাথেই ছবি তুলতাম। তো ওইরকম কোনো ইন্টেনশন ছিল না। ওই জেলা কল্যাণের সুবাদে কখনো এই ছবি হয়তো থাকতে পারে, আমি জানি না, আমার কাছে নেই। এবং আমরা দেখেছিলাম আপনি ফেসবুকে তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন পোস্টের মাধ্যমে। এইটা 2023 সালের ঘটনা।
এটা আমি ওইভাবে মনে করতে পারছি না আমি করেছি কি না। তবে যদি হয়ে থাকে যে ওই যে জেলা কল্যাণের সুবাদে, আর আপনি আরেকটু জানবেন যেহেতু আপনি জেনেছেন, জেলা কল্যাণে যদি মানে সব একদিকে একটা মানুষ যদি বিরুদ্ধে থাকে সেটা আমি। এবং অনেক জায়গায় হয়েছে আমাকে ফ্লোর দিত না, বিভিন্ন প্রোগ্রাম হয়ে যেত আমাকে ডাকতো না, আমি মানে ইচ্ছা করে আমি ওই জায়গাতে যেতাম, মানে আমার কাছে বিরুদ্ধে যে আমার কিছু বলতে হবে, এই তাদের যেই সব কিছুকে নিজের করে নেওয়া যেই কালচারটা, সেই কালচারটার বিরুদ্ধে আমাকে বলতে হবে, আমি ওইভাবে ওখানে যেতাম আর কি। এবার একটু জাতীয় রাজনীতির দিকে চলে আসি। সংসদে বিল উত্থাপন করতে গিয়ে রিডিং পড়তে পারছেন না নুরুল হক নূর, এরকম সংবাদ আমরা দেখেছি এবং সংসদে অধিবেশনে এরকমটি আমরা দেখতে পেয়েছি। তো এইটা কি আসলে নুরুল হক নূরের অযোগ্যতাকে নির্দেশ করে কিনা? না, কোনোভাবেই না। একটা মানুষ প্রথমত কথা হলো ভুল হওয়াটা খুবই স্বাভাবিক, আর দ্বিতীয়ত জায়গাতে হলো যে এই লেভেলে একজন মানুষের দেখা যায় যে তার অনেকগুলো কাজ তার করার সময় থাকে না, আরেকজন রেডি করে দেয় বা এরকম অনেক জায়গাতে থাকে। তো সেই জায়গা থেকে যে নুরুল হক নূর রিডিং পড়তে পারে না এরকম অনেক জাতীয় গণমাধ্যমে দেখেছি। তো এটা আসলে এগুলো অবান্তর কথাবার্তা। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন। হ্যাঁ, উনি তো আর এরকম না। আমি একটা স্যাটার করে একটা পোস্ট করেছিলাম যে নুরুল হক নূর তাহলে কি এই গলাচিপা থেকে, মানে এতদিন কোনো খোঁজখবর ছিল না, গলাচিপা থেকে উড়ে এসে সংসদে বসছে কিনা, এটার তীব্র প্রতিবাদ জানাই। তো এই যে নিউজগুলো করে এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা। ভুল কি হয় না? সবারই তো ভুল হয়, আর ভুল হওয়াটা তো খুবই স্বাভাবিক, কিন্তু বিষয় হলো আপনি কি ভুলের মধ্যেই আছেন কিনা বা এটাকে ওভারকাম করছেন কিনা। তো সেই জায়গা থেকে আমরা এবার চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। 5 জনের নাম বলবো, তাদেরকে নিয়ে এক বাক্যে ছোট্ট করে আপনার মন্তব্য করতে হবে। নাহিদ ইসলাম ভালো রাজনীতিবিদ। আসিফ মাহমুদ পছন্দ করি না তাকে। নুরুল হক নূর দূরদর্শী। তারেক জিয়া ভালো কিছু করবে। সাদিক কায়েম গতানুগতিক রাজনীতি করছে। ভিপি নূর নাকি এমপি নূর, কাকে বেশি পছন্দ করেন ছাত্র অধিকার পরিষদের একজন কর্মী হিসেবে? ভিপি নূর। আপনার জন্য আজকের সর্বশেষ প্রশ্ন, আপনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কি? ধন্যবাদ আপনাকে। আমার আসলে আমি ওই যে প্রথমেই আমি আপনাকে বলেছি, আসলে আমি চাই যে দেশের রাজনৈতিক কালচারটা পরিবর্তন হোক এবং এই দেশ এগিয়ে নিয়ে যেতে চাই। আর একটা দেশ তখনই আগায় যখন একটা দেশ ফিনান্সিয়ালি স্ট্রং থাকে, তখনই একটা দেশের উপর আধিপত্যবাদ কাজ করে না। আজকে আমরা যারা বলি না যে আধিপত্যবাদ এই যে এই জিনিসগুলো বলি, এটার একটা মেইন কারণ হলো দেশকে আপনি স্বনির্ভর করতে পারছেন না। তো এই স্বনির্ভর করার জন্য যেটা দরকার, একটা মানুষের রাজনীতি দরকার, জনমানুষের রাজনীতি দরকার। তাহলে বলতে পারেন যে এখন কি জনমানুষের রাজনীতি হচ্ছে না? মানে এখন যে রাজনীতিটা হচ্ছে, এই রাজনীতিটারও আমি সবসময় বলি, আমাদের যে রাজনীতি আমরা দেখছি এটা দুইটা ভাষা, একটা হলো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, একটা হলো কমন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা মানুষের সামনে বলি, আর তাদের ইন্টারনাল একটা ল্যাঙ্গুয়েজ থাকে। তো রাজনীতি যখন একটা ভাষায় চলবে, যেই ভাষাটা তারা ইন্টারনালি এক্সটার্নালি বোধ ব্যবহার করতে পারবে, তখন এদেশের মানুষ এবং এ দেশ এগিয়ে যাবে আর এদের স্বনির্ভরতার দিকে ঝুঁকবে। আর আরেকটা জিনিস সেটা হলো যে দেখেন, আমাদের যেই ছাত্র রাজনীতির কথা বলি, যেহেতু আমি ছাত্র সংগঠনে, আমার কাছে মনে হয় ছাত্র রাজনীতি মানে বা একটা অ্যাজ এ স্টুডেন্ট লিডার হিসাবে আমার যেটা কাজ হলো, যদি আমার আন্ডারে বা আমার সাথে যদি 15 জন সহযোদ্ধা থাকে, আমার তাদের হিডেন ট্যালেন্টগুলো খুঁজে বের করা এবং ওইগুলো দেশের জন্য কাজে লাগানো, এটাই আমার কাজ। 20 জনের মধ্যে হয়তো 5 জন ভালো রাজনীতিবিদ হবে, 5 জন হয়তো ভালো পড়াশোনার দিকে, তাদের একাডেমিক দিকে তাদের যোগ, তারা ওই দিকে করে দেশের পলিসি মেকিংয়ে তারা হেল্প করবে। আবার আরও এরকম যে ক্যাটাগরিটা, 2 জন হয়তো ভালো গান গাইতে পারে, সে দেশের কালচারাল জায়গাটাকে ধরবে। এইভাবে আমার চিন্তা ভাবনা হলো এইভাবে রাজনীতির মাধ্যমে দক্ষ মানুষ করা। আর যখনই মানুষ দক্ষ হবে তখন বেকারত্ব কমবে, আর বেকারত্ব যখন কমবে তখন দেশ ফিনান্সিয়ালি স্ট্রং হবে, দেশের স্ট্রাকচার আরও শক্তপোক্ত হবে এবং এই যে আধিপত্যবাদ বলি, তখন এগুলো থাকবে না। তখন আমাদেরকে এই ভারতের আধিপত্যবাদ এখানে ভারতের আধিপত্যবাদ কেন হচ্ছে আপনি বলেন তো? ভারতের আধিপত্যবাদটা হচ্ছে এই জন্য যে আমরা কথায় কথায় ভারতের কাছে আমরা অনেক কিছুর জন্য ডিপেন্ড করি। আপনার দেশে অনেক কিছু আপনি ভারতের কাছে ডিপেন্ড করেন। তো সেই জায়গাটা যদি এরকম হয় যে ওইটা যদি আমরা দেশে পারি, চায়না কেন এগিয়ে যাচ্ছে? তো এই যে দক্ষ মানুষ গড়া, এটা আমার রাজনীতির মেইন মোটো। এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং
আমি এখনও বিশ্বাস করি সামনের দিকে আমি এটাই করবো। আপাতত ছাত্র রাজনীতিতে আছি, ছাত্র রাজনীতি করব, জাতীয় রাজনীতি যাব এবং নিজের এলাকার মানুষের জন্য, সর্বোপরি দেশের জন্য কাজ করব। আপনার শিক্ষার্থীদেরকে কি আপনি রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করবেন কিনা, যেহেতু আপনি একজন শিক্ষক? অবশ্যই অবশ্যই আমি রাজনীতিতে, আমি শিক্ষার্থী না, আমার যারা ভাই ব্রাদার আছে তাদেরকেও বলবো। কারণ বাংলাদেশ এমন একটা জায়গা, যেই জায়গা থেকে জায়গায় মসজিদ থেকে মন্দির এবং সব জায়গাগুলোতে রাজনীতি মানে পলিটিসাইজ করা হয়। তাহলে যদি একজন গণতান্ত্রিক দেশে একজন শিক্ষার্থী রাজনৈতিক সচেতন হয়, রাজনীতি সবাই করবে। যে আমি আগেও বললাম যে আমার 15 জন সহযোদ্ধা বা 20 জন সহযোদ্ধার মধ্যে সবাই যে ভবিষ্যতে পলিটিশিয়ান হবে দরকার নেই তো। তারা বিভিন্নভাবে তারা দক্ষ হোক। তো সেই জায়গা থেকে রাজনৈতিক সচেতন হতে হবে যাতে অপরাজনীতি এদেশে প্রতিষ্ঠিত না হতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমার স্টুডেন্ট যারা আছে, আমার ভাই ব্রাদার যারা আছে, সবাইকে আমি অ্যাটলিস্ট রাজনীতিটা বুঝতে বলবো। গণতান্ত্রিক যে ডেমোক্রেটিক যেই সত্যিকার যেই অনুশীলনটা, সেটা আমি তাদেরকে বোঝার অনুরোধ রইল আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর চমৎকার কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আর যারা প্রোগ্রামটি দেখবেন সকলকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিজের ট্র্যাকে থাকতে পারি। কারণ রাজনীতিতে সবচেয়ে বড় জিনিস সেটা হলো নিজের ট্র্যাকে থাকা। আল্লাহ যাতে আমাকে ট্র্যাকে রাখেন, আর যে ট্র্যাক থেকে সরে যাই আল্লাহ যাতে আমাকে হেদায়েত দান করেন। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম AKM রাকিব ভাইয়ের সাথে। আমরা আজকে এমন একজন মানুষের সাথে কথা বলেছি যিনি ছাত্র অধিকার পরিষদের একজন কর্মী হওয়া সত্ত্বেও তার যে মাদার অর্গানাইজেশন অর্থাৎ গণ অধিকার পরিষদ, সেটার সমালোচনা করেছেন খুব তুখরভাবে। আমরা আসলে এর আগে দেখতে পাইনি বা এমন জিনিস খুব কমই দেখতে পাই, ছাত্র সংগঠনের সভাপতি হয়ে কিংবা ছাত্র সংগঠনের একজন কর্মী হয়ে মাদার অর্গানাইজেশনের সমালোচনা করছে। এই সমালোচনা, এই জবাবদিহিতার এই ধারা অব্যাহত থাকুক আমাদের দেশের অন্য যারা রাজনীতিবিদ আছে, অন্য যারা ছাত্র রাজনীতি করে তাদের মাঝেও। এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি সামিয়া মাসুদ মামুন।